নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত গল্প মৃত্যু। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত গল্প মৃত্যু। আমি দ্রষ্টা, দেখছি, শুধু দেখে যাচ্ছি। শুধু দেখা ছাড়া আমার আর কোনো ভূমিকা নেই। নতুন যুগে নতুন চেতনার ঢেউ তার উৎসস্থল থেকে বিপুল উল্লাসে ছড়াতে ছড়াতে দবদ্রিবান্তের মফস্বলেতেও এসে ভেঙে পড়েছে। এটা মফস্বল শহর হলেও ওই উৎসস্থল থেকে দূরে নয় মোটেই, মাইল 25-30 মাত্র। মফস্বল হলেও বেশ নামী শহর। রুজি রোজগারের তাগিদে রোজ লক্ষ মানুষ এখান থেকে পশ্চিম বাংলার ওই আজব শহরে যাতায়াত করছে। তাই এখানকার এই চেতনার উল্লাস প্রায় নির্ভেজাল। ওরা বলে এটা নবচেতনা। আমি কিছু বলি না, শুধু দেখি। সেদিনও দেখলাম, বড় রাস্তা ধরে চলছিলাম, আরও অনেকে যাচ্ছে আসছে। হঠাৎ সচকিত সকলে, একটা দিশেহারা ভাব। ভালো করে কিছু বোঝার আগেই যে যেদিকে পারল ছুট লাগালো। প্রাণ বাঁচানোর তাগিদে একটা ছেলে তীরের মতো ছুটছে, আর প্রাণ নেবার সংকল্পে 4-5টা ছেলে লাঠি ছোড়া হাতে মার মার কাট কাট বলে তার পিছনে ধাওয়া করছে। তাকে প্রায় ধরো ধরো যে ছেলেটা, তার হাতে ঝকঝকে ধারালো ছোড়া। ধরে ফেলবে, ধরে ফেলার সঙ্গে সঙ্গে বোঝা গেল প্রাণটা নেবে যার, সেও নিরস্ত্র নয়, অথবা নিরস্ত্র থাকে না। ওই রকম ছুটতে ছুটতে সেও কোমর থেকে বার করেছে কিছু। তারপরে কি যে হয়ে গেল সঠিক বোঝা গেল না। পিছনের শিকারীরাও পৌঁছে গেল। দমাদম লাঠি পড়ল কয়েক ঘা। অদূরে একটা পুলিশের গাড়ি যেতে যেতে এই রাস্তায় মোড় ঘুরিয়েছে। চোখের পলকে রাস্তা ফাঁকা। রাস্তার মাঝখানে দুটো রক্তাক্ত কাঁচা দেহ, শিকার এবং শিকারীর। মাটি নেবার আগে একটা ছোবল শিকারীর কোমর ঘেঁষে সেও বসাতে পেরেছে। ফাঁকা রাস্তায় গজ 15 দূরে স্থানুর মতো আমি দাঁড়িয়ে। শিকার এবং শিকারী দুজনকেই আমি চিনি। শিকারের নাম অমল, বয়স 21। ওদেরই বাড়ির নিচের তলার একখানা ঘর ভাড়া নিয়ে আমি থাকি। ছুরির ঘায়ের ওপর অতগুলো লাঠির ঘা। তার অবস্থা মুমূর্ষ। ওর বাপ কলকাতার ডেলি প্যাসেঞ্জার, নিশ্চিন্ত মনে আপিস করছেন। আর মায়ের সম্ভবত সদ্য দিবানিদ্রা সাঙ্গ হয়েছে। মেয়েটা স্কুল থেকে ফিরলে শয্যা থেকে নেমে আসবেন। আর শিকারীর নাম জ্যোতিপ্রকাশ, বাপমা নেই, মামার বাড়ির আদরে মানুষ। বনেদি মামাদের কিছু পয়সা ছিল, আর বাপমা মরা ভাগ্নের প্রতি ছিল কিছু স্নেহ। তাই তাকে মানুষ করার জন্যে একজন মাস্টার দরকার ছিল। আমি সেই মাস্টার। কোনো রকমে তাকে স্কুল ফাইনালের সমুদ্র পার করে দেবার পরেই আমার ছুটি মিলেছে। ওর বয়স 22। এতদিনে বিয়ে পাশ করার কথা, যতদূর জানি করেনি। সদ্য বর্তমান জ্যোতিপ্রকাশের জ্যোতির দাপটে তার মামারাও তটস্থ, কারণ সে জ্যোতির একটা বৃহৎ অংশ এখন রাজনীতির বুকে তীক্ষ্ণভাবে প্রতিফলিত। আমাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে রেখে একজন ইন্সপেক্টর এগিয়ে এলো। ছেলে দুটোকে আমি চিনি কিনা জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম, চিনি। কে কোন দলের জিজ্ঞাসা করল। আমি মাথা নাড়লাম, জানি না। সত্যি জানি না। কম করে 5-7টা দলের সরব উদ্দীপনা আর উত্তেজনার দাপটে হাওয়া গরম এখানকার। এর মধ্যে কে কোন দলের বা কার কি লক্ষ্য আমি কি করে জানব? এমনকি অতগুলো দলের নামও আমার মনে থাকে না।
ভাবতে গেলে মাথা ঘুরিয়ে যায়, তাই ভাবিও না। হাসপাতাল। মফস্বল শহরের বড় হাসপাতাল বলতে এই একটাই। বিশাল হলের মাথায় একজনের শয্যা, আর ও মাথায় আর একজনের। অমলের মা, অর্থাৎ যার বাড়ির একতলার একখানা ঘর ভাড়া নিয়ে আমি থাকি, আমাকে বাহন করে তিনি আতপাগলের মতো ছুটে এসেছেন, কারণ তার স্বামী তখনও কলকাতার আপিসে। মহিলার নাম অরুণা ধর, বয়স ৩৮-৩৯ হবে, কিন্তু অত মনে হয় না। এ বয়সেও শরীরের বাঁধুনি ভালো, গায়ের রং তেমন ফর্সা না হলেও কালো নয় মোটেই। মুখশ্রীটুকু ভারী মিষ্টি, আমার ভালো লাগে। মহিলা তা জানেন মনে হয়। একটা নিরীহ মানুষের এই নিরাপদ গোছের ভালো লাগাটুকু কোনো মহিলা অপ্রসন্ন চোখে দেখে কিনা জানি না। এই মহিলা আমার প্রতি প্রসন্ন, সেটুকু আমি অনুভব করতে পারি। আজ ৫ বছরের মধ্যেও আমার ঘর ভাড়া ১ পয়সাও বাড়েনি। উল্টে তার ঘরে ভালো কিছু রান্না হলে একটা বাটি আমার ঘরে আসে। বিনিময়ে স্বামীকে দিয়ে হয় না এমন যে কোনো কাজে বা প্রয়োজনে তিনি আমাকে স্মরণ করেন। বিপদের খবর শোনামাত্র অস্ফুট আর্তনাদ করে তিনি যেমন ছিলেন তেমনই অবস্থায় ছুটে রাস্তায় নেমে এলেন। একটা চলতি রিকশা থামিয়ে উঠে বসলেন এবং আমাকেও ডেকে নিলে। দ্বিধা সংকোচের সময় নয় এটা, তবু সসংকোচেই উঠে বসলাম। তারপর অস্বস্তি বাড়তেই থাকল। অরুণাধর কাঁদছেন, ব্যাকুল মুখে বললেন, আপনি ভালো করে কিছু বলছেন না কেন? আছে তো, গিয়ে দেখতে পাবো আমার ছেলেকে? যতটুকু সম্ভব অভয় দিলাম। এক নজর দেখেই বোঝা গেল অবস্থা সংকটজনক। অজ্ঞান নিষ্পন্দ একটা কচি দেহ শয্যায় পড়ে আছে, সর্বাঙ্গ তার ব্যান্ডেজে মোড়া। দুজন ডাক্তার আর দলে জনাদশের ছেলে অমলের বেডের সামনে দাঁড়িয়ে। অরুণাধর মুখে আঁচল গুজে নিঃশব্দে কাঁদছেন। হলের মাঝামাঝি দরজাটার কাছে দাঁড়িয়ে আমি আমার কাজ করছি, অর্থাৎ দেখছি। হলের ও মাথার বেডে জ্যোতিপ্রকাশ শুয়ে আছে। তার আঘাত তেমন গুরুতর নয়, সম্পূর্ণ জ্ঞান আছে, কিন্তু ক্ষতর যাতনাও আছে। কোমরের দিকে ছোড়ার পাল্টা আঘাত বেশ জোরেই পড়েছিল। ওকে দেখতে ওর ৩ মামা এসেছিলেন। ২০-২৫ মিনিট থেকেই তারা চলে গেছেন। আমার মনে হল ও প্রান্তে অমলধরের বেডের কাছে ওই ছেলেগুলোর ঘোরালো আর ধারালো জোড়া জোড়া চোখগুলোর সঙ্গে বার কয়েক চোখাচোখি হতেই তারা আর বেশিক্ষণ অবস্থান সমীচীন মনে করেননি। মামারা চলে যেতে ও ঘাড় ফিরিয়ে ও প্রান্তের দৃশ্য দেখতে লাগল। বিশেষ করে অমলের মাকে দেখছে। ডাক্তার দুজন চলে যেতে এদিকে কয়েকটা ছেলে অমলের মাকে কি যেন বলল। সঙ্গে সঙ্গে মাঝের বেডের অনেকগুলো টোপকে মহিলার দৃষ্টি এ প্রান্তের একটা বেডের দিকে ঠিক রল। মিষ্টি মুখের এমন হিংস্র দৃষ্টি আমি বোধ করি আর দেখিনি। জ্যোতিপ্রকাশও বোধহয় তাই দেখছে। দিন কতক জমে মানুষে টানা হ্যাচড়ার পর ডাক্তাররা ক্ষীণ আশা দিল ছেলেটা, অর্থাৎ অমলধর, বাঁচতেও পারে। আর ও মাথার ছেলেটা তো ভালোই আছে, বিছানায় ইদানিং উঠেও বসছে। অমলের কাছে তার বাবা মা রোজ আসেন, বোন আসে, তার দলের বন্ধুরাও আসে। জ্যোতিপ্রকাশের কাছে বিকেলের দিকে ২-৪ মিনিটের জন্য বাড়ির একটা চাকর আসে শুধু, সেও রোজ নয়। জ্যোতিপ্রকাশ তার শয্যায় বসে ও প্রান্তের রোগীর দিকেই চেয়ে থাকে। কারা আসছে যাচ্ছে সব লক্ষ্য করে। বিশেষ করে লক্ষ্য করে অমলের মাকে। ওকে দেখলেই উঠে বসেন। যতক্ষণ থাকেন ও বসে বসে তাকেই দেখে। আমার কেমন যেন মনে হয় মায়ের ওই আকুলতা আর ব্যাকুলতা যেন একটা নতুন দর্শনীয় বস্তু ওর কাছে, একটা সমস্যাও যেন, যে বৃহৎ স্বার্থে ওরা এমন অনায়াসে মারামারি কাটাকাটি করে
তাদের পেছনে যে এমন একটা অবিচ্ছেদ্য বন্ধনের যোগ আছে তা যেন ঠিক এতটা জানা ছিল না ওর। বিশেষ অনুমতিক্রমে ছেলের সঙ্গে বহুক্ষণ থাকেন অরুণাধর। ছেলের শত্রুকে অনেকবার লক্ষ্য করেন তিনিও। চাউনি এখনও কঠিন, কিন্তু আগের মতো হিংস্র নয়। আরও দিন কয়েক বাদে ডাক্তার অভয় দিল তাকে। এখন সম্পূর্ণ আশা ছেলে বেঁচে যাবে। ওদিকে জ্যোতিপ্রকাশ হারতেও পারে একটু একটু। অরুণাধর ওকে আগের থেকে একটু বেশি লক্ষ্য করেন। তার চাউনি আগের থেকে অত কঠিন না হলেও সদয় নয় এতটুকু। আমি রোজই একবার করে অন্তত জ্যোতিপ্রকাশের শয্যার সামনে গিয়ে দাঁড়াই। কথা হয় না বললেই চলে। সেদিন কাছে যেতে যেন দ্বিধা কাটিয়ে ছেলেটা জিজ্ঞেস করল, ও কেমন আছে? মন বোঝার জন্য আমি ডাইনে বায়ে মাথা নাড়লাম, অর্থাৎ খুব সুবিধের নয়। না, খুশি নয়। উল্টে শুধু মুখ বিড়বিড় করে বললে, নার্সকে জিজ্ঞাসা করেছিলাম, সে যে বললে ভালো। ছেলে শিওরের কাছে বসে অরুণাধর ফল ছাড়াচ্ছেন, আর মাঝে মাঝে উষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছেন এদিকে। অমল ঘুমোচ্ছে। ওদিক থেকে এদিকে এসে দাঁড়াতে মহিলা জিজ্ঞেস করলেন, কি বলছিল ছেলেটি? জানালাম অমল কেমন আছে খোঁজ করছিল। সরসে একবার দূরের ওই বেডের দিকে তাকিয়ে উষ্ণ ঝাঁজে বললেন, ওর এত দরদ কিসের? ফল ছাড়াতে ছাড়াতে আরও ২-৩ বার ওই ছেলেটার দিকে প্রসারিত করলেন দৃষ্টি। বিছানায় বসে জ্যোতিপ্রকাশ এদিকেই চেয়ে আছে, অরুণাধরের দিকে। একটু বাদে মহিলা জিজ্ঞেস করলেন, কাউকে আসতে টাসতে দেখি না কেন? ওই ছেলেটার কি কেউ নেই? মা বাপ নেই? মাথা নাড়লাম, নেই। ফল ছাড়াতে ছাড়াতে আর একবার তাকালেন সেদিকে, তারপর সামনের ঘুমন্ত ছেলের দিকে। একটা ডিশে কিছু ছাড়ানো ফল তুলে আমার দিকে বাড়িয়ে দিলে, বললেন, দিয়ে আসুন। আমি ডিশ নিয়ে গেলাম এবং ডিশ হাতে করে তক্ষুনি ফিরে এলাম। ক্রুদ্ধ মুখে মহিলা জিজ্ঞেস করলেন, নিল না? জবাব নিষ্প্রয়োজন। তারপর মহিলা হাত বাড়িয়ে ডিশটা নিয়ে হনহন করে ওই বেডের দিকে চললেন। আমি দেখছি। মহিলা বলছেন কিছু। ছেলেটা বিমূঢ় মুখে চেয়ে আছে। তার সামনে একটা খবরের কাগজ পেতে ডিশটা রেখে তেমনই অসহিষ্ণু পদক্ষেপে ফিরে এসে আবার ছেলে শিওরের কাছে বসলেন অরুণাধর। এরপর থেকে রোজ একটা করে ফলের ডিশ এখান থেকে ওই বেডে চালান হতে লাগল, তার সঙ্গে 1 পেয়ালা হরলিক্সও। কিন্তু নিজের ছেলে জেগে থাকলে অরুণা ওই ছেলের ধারে কাছেও যান না। মাকে একদিন ওর সঙ্গে কথা বলতে দেখে অমল এত রেগে গিয়েছিল যে ওর একটা ক্ষতস্থান ফেটে রক্ত বেরিয়ে গিয়েছিল। সেই থেকে মা সাবধান। কিন্তু ওর কাছে আসার অবকাশ রোজই পান, কারণ যন্ত্রণায় ছটফট করে বলে অমলকে রোজই দুপুরে আর রাত্রে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। জ্যোতিপ্রকাশ অবাক হবার মতোই একটা প্রশ্ন করেছিল সেদিন। উৎসুক মুখে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা মাস্টার মশাই, প্রার্থনায় কাজ হয় কিছু? আমি জবাব দিয়েছিলাম, ভালো প্রার্থনা হলে হয় বোধহয়, নইলে এত লোকে প্রার্থনা করবে কেন? কি প্রার্থনা শোনার লোভ হয়েছিল, কিন্তু আর কিছুই বলেনি জ্যোতিপ্রকাশ। ওর ওই প্রশ্নটা আমি অরুণাধরকে জানিয়েছিলাম। শুনে তিনি একবার ওই ছেলে আর একবার নিজের ছেলের দিকে তাকিয়ে অস্ফুট মন্তব্য করেছিলেন, হতভাগা ছেলে যত সব। জ্যোতিপ্রকাশের হাসপাতাল ছাড়ার দিন এলো। সকালে যাবার কথা ছিল, কিন্তু ও ঘোষণা করল বিকেলের দিকে যাবে। 3:30-র সময় ও যাবার জন্য প্রস্তুত, কিন্তু যেতে পারছে না।
বারবার ও প্রান্তের মহিলাটির দিকে তাকাচ্ছে। আমি ওর কাছে দাঁড়িয়ে। অরুণাধর বুঝলেন মনে হয়, উঠে এলেন, জিজ্ঞাসা করলেন, যাচ্ছ? জ্যোতিপ্রকাশ মাথা নেড়ে সায় দিল। অরুণাধর জিজ্ঞেস করলেন, ছোড়াছুড়ি নিয়ে আবার কবে বেরুচ্ছ? জবাবে ছেলেটা চুপচাপ একটু চেয়ে থেকে আস্তে আস্তে দরজার দিকে এগুলো। আরও মাস দেড়েক বাদে অমলধর হাসপাতাল থেকে ছাড়া পেল। এখনও হাঁটতে চলতে তার বেজায় কষ্ট। দোতলার বারান্দার রেলিং ধরে একটু একটু হাঁটে। সকালে দুপুরে রাত্রিতে ওর বন্ধু বান্ধবের আনাগোনা লেগেই আছে। অরুণাধর ওদের তেমন প্রসন্ন চোখে দেখেন না। আমি সেদিন খবর দিলাম জ্যোতিপ্রকাশ একবার এ বাড়িতে আসতে চায়, তার সঙ্গে দেখা করতে চায়। ব্যস্ত মুখে উনি বাধা দিলে, না না, এখন না, ছেলেটা ভালো করে সেরে উঠুক। এর ঠিক 4 দিন বাদে একটা খবর শুনে অরুণাধর স্তব্ধ পাথর একেবারে। 2 জন পুলিশ সহ থানা অফিসার নিজেই এসে খবরটা দিয়েছেন। থানা অফিসারকে আমি সঙ্গে করে দোতলায় নিয়ে এসেছি। তার খবর, আজ খুব ভোরে একটা মাঠের ধারে জ্যোতিপ্রকাশ নামে অমুক বাড়ির এক ছেলেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। ছোড়ার আঘাত একটা দুটো নয়, অনেকগুলো। তবু দুপুর পর্যন্ত সে বেঁচে ছিল। অচেতন অবস্থায় বার কয়েক তার মুখে অরুণাধরের নাম শোনা গেছে। অতএব থানা অফিসারের জিজ্ঞাস্য, এ দুর্ঘটনার ওপর উনি কিছু আলোকপাত করতে পারেন কিনা। মহিলা নিরুত্তর, নির্বাক। তারপর হঠাৎ যেন তার চমক ভাঙল। তীক্ষ্ণ চোখে পাশের ঘরের দিকে তাকালেন। আমার মনে হল, উনি কি এক্ষুনি বলে উঠবেন, আমার ওই রুগ্ন ছেলেটাকে থানায় নিয়ে যান, শুকনো ক্ষত দিয়ে রক্ত ঝরবে হয়তো, তবু 2-4টে ঝাঁকুনি টাকুনি দিয়ে দেখুন, হদিশ মিললেও মিলতে পারে। এই কথাই কি অরুণাধর বলে উঠবেন? এই কথাই কি আমি শুনব? না। অরুণাধরের মুখের তীক্ষ্ণ ভাবটুকু মিলিয়ে গেল। শুকনো, বিবর্ণ আবার। মাথা নাড়লেন। কোনো রকম হদিশ তিনি দিতে পারেন না। থানা অফিসার চলে গেছে। অরুণাধর তেমনি নির্বাক, তেমনি স্তব্ধ। আমি দেখছি, আমার কিছু বক্তব্য নেই। আমার চোখে জ্যোতিপ্রকাশের সঙ্গে পাশের ঘরের ওই অমলধরের তফাৎ কিছু নেই। একজন একটা ধাক্কা খাবার ফলে তার ভেতরটা পাল্টে নিয়েছিল, কিন্তু সেরকম কোনো অনুভূতির ধাক্কা খেলে পাশের ঘরের ওই ছেলে অমলধরের ভিতরটা অমনি সুন্দর হতে পারবে বলে কি আমার বিশ্বাস কোনোদিনও হবে কিনা জানি না। আমার চোখ আছে, দেখতে পাই। কান আছে, শুনতে পাই। মুখ আছে, কথা বলতে পারি। মনও আছে। মানব চরিত্রের নানা মিছিল ভিড় করে সেখানে। তবু আমি শুধু দ্রষ্টা, দেখাটুকুই ভূমিকা। শুধু তাই দেখে যাই। কারণ অত সব থাকা সত্ত্বেও আমি বেঁচে নেই। আমি মৃত। আমি মৃত। শুনছিলেন আজকের গল্প শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত মৃত্যু। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে।
তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।